কেন করলে এরকমটা আমার সাথে? কি অন্যায় করেছিলাম আমি? রাতে ইচ্ছে মতো রাফিন নিশির সাথে শারীরিক সম্পর্ক করেছে, যেটা প্রথমে অনিচ্ছাকৃত হলেও পরে নিশিরও তাতে সম্মতি ছিল। ওদের শরীরে এমন কিছু দাগ রয়ে গেছে যেটাতে বোঝা যাচ্ছে কাল রাতে ওদের মাঝে শারীরিক সম্পর্ক হয়েছে। এসব এখন নিশির কাছে বিশ্বের মতো মনে হলেও কিন্তু রাতে ওর কোনো সেন্স ছিল না। উত্তেজনার ঘোরে রাফিনের কাছে নিজেকে হারিয়ে ফেলতে চেয়েছিল। এখনও রাফিন ওর পাশে শুয়ে আছে। কথাগুলো ভাবলেই ওর গায়ে কাঁটা দিয়ে উঠছে। নিশি বসে বসে কান্না করে যাচ্ছে রাতে এরকম একটা ভুল করার জন্য। আপনারা কি ভাবছেন এমনটা কেন বলছি? আসুন তাহলে মূল ঘটনাটা বলি। রাফিন ঈশানের বিজনেস পার্টনার, আর রাফিন বরাবর ঈশানকে নিজের শত্রু আর প্রতিদ্বন্দ্বী ভেবে এসেছে। কাল রাতে নিশির যার সাথে শারীরিক সম্পর্কটা হয়েছে সে ওর স্বামী বা বয়ফ্রেন্ড নয়, বরং ওর স্বামীর শত্রু। ঈশান নিশির স্বামী, যে মানুষটাকেও ভালোবাসে, যাকে পাবার জন্য ও ঈশানের আম্মুর কাছে নিজের ভালোবাসার কথাগুলো কান্না করে বলেছিল। তো কিছুদিন আগে রাফিন ঈশানের সামনে এমন একটা ভালো সাজার নাটক করে যার জন্য ঈশানুকে বন্ধু বানিয়ে নিয়েছিল। তারপরেই ওর উপর প্রতিশোধ নেওয়ার জন্য রাফিন ওর স্ত্রীকে ফাঁদে ফেলে ওর সাথে এরকম একটা অনৈতিক কাজ করেছে। নিশি সেটার কিছুই জানে না, কিন্তু ভুলটা করার পর ওর মনে হচ্ছে ও কত বড় একটা ভুল করেছে। তো নিশির কান্নাকাটিতে রাফিনের ঘুম ভেঙে যায়। ও নিশিকে কান্না করতে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলে, কি হলো বেবি, তুমি কান্না করছো কেন? তুমি আমার সাথে এমনটা করলে? এরকম একটা বাজে কাজ আমার সাথে করতে পারলে? আমি তোমাকে ভালো ভেবেছিলাম। বেবি, তুমি কিসের কথা বলছো? তুমি সবটাই বুঝতে পারছো। আর রাতে তুমি ইচ্ছে করে আমাকে ওরকম একটা পরিস্থিতির মধ্যে ফেলে আমার সাথে এরকম একটা কাজ করেছো, তাই না? নিশির কথায় রাফিন একটা ডেভিল হাসি দিল। কেন করলে এরকমটা আমার সাথে? কি অন্যায় করেছিলাম আমি? তুই কোনো অন্যায় করিসনি, অন্যায় করেছে তোর স্বামী। সবার সামনে ও আমার গায়ে হাত দিয়েছিল, সেটারই প্রতিশোধ নিলাম। অনেক চেষ্টা করেছি, কিন্তু তোর স্বামীর কিছুই করতে পারিনি। তাই তোর সাথে যে মজাটা নিয়েছি তার জন্য তোর স্বামীকে সারা জীবন সবার কাছে পস্তাতে হবে। তোমার কখনো ভালো হবে না। তুমি আমার সাথে এরকম একটা কাজ করলে না, এর জন্য তোমাকে সারা জীবন পস্তাতে হবে। আমি ঈশানকে সবটা বলবো। সব শোনার পর দেখো ও তোমার কি হাল করে। নিজেকে সমাজের মানুষের কথার হাত থেকে কিভাবে বাঁচাবে সেটা চিন্তা করো, তারপর না হয় আমার কথা ভেবো। এরপর সবাই তোমাকে ধর্ষিতা বলবে, কি করবে তুমি তখন? তুমি এত বাজে একটা ছেলে, সেটা আমার ধারণার বাইরে ছিল। রাফিন শুধু ডেভিলের মতো হাসছে। নিশি আর সেখানে দেরি করলো না, বাসায় চলে আসলো। সারা রাত ও বাসায় ছিল না। তো বাসায় ঢুকতেই ও শাশুড়ি ওকে জিজ্ঞেস করলো কোথায় ছিল। কিন্তু নিজের এরকম একটা অপকর্মের কথা নিশি কি করে বলবে, তাই কিছু বলতে পারলো না। রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে তারপর শাওয়ারটা ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করতে লাগলো। নিজের ভুলের জন্য এখন নিশির নিজেকে খুব বেশি অপরাধী মনে হচ্ছে। তো এক সপ্তাহ পরে ঈশান বিজনেসের কাজ শেষ করে তারপর বাসায় ফেরে। আম্মুর কাছ থেকে জানতে পারে কয়েকটা দিন যাবৎ নাকি নিশির মন খারাপ। তাইও তাড়াহুড়ো করে রুমে আসে। দেখে নিশি রুমে মন খারাপ করে বসে আছে। ঈশান ওর সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, নিশি, কি হয়েছে পাগলি তোমার? ঈশানের কথাতে নিশি ওর দিকে তাকায়। তারপর উঠে এসে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আর কান্না করে দেয়। এই পাগলি, কি হয়েছে, কান্না করছো কেন? তুমি আমাকে রেখে কেন গিয়েছিলে বলো? তুমি জানো না আমি তোমাকে ছেড়ে থাকতে পারি না। এখন তো চলে আসছি, আর তোমাকে তো আমার সাথে যেতেই বলেছিলাম, কিন্তু তুমি তো আম্মুকে ছেড়ে গেলে না। তাহলে এখন কান্নাকাটি করছো কেন? নিশির ভাবতেই ভয় লাগছে যে সবকিছু জানার পর ঈশান কিভাবে রিয়াক্ট করবে। আর নিশি তো ওর থেকে কোনো কথাই লুকিয়ে রাখতে পারে না, তাই ও ভয়ে কান্না করে যাচ্ছে। একটা সময় ঈশান বুঝতে পারলো কোনো একটা সমস্যা হয়েছে, যার জন্য নিশি এমন করে কান্না করছে।
তাই ওকে ছাড়িয়ে নিয়ে ওর মুখের দুই পাশে হাত দিয়ে বলল, নিশি কি হয়েছে? তুমি কান্না করছো কেন? বলো আমাকে, কে কি বলেছে? আমি বুঝতে পারছি কিছু হয়েছে যার জন্য তুমি এভাবে কান্নাকাটি করছো। নিশি কান্না করেই চলেছে, কিছুই বলতে পারছে না। ঈশানের অনেক জোরাজুরিতে একটা পর্যায়ে নিশি ওকে সবটা বলতে লাগলো। সবটা শোনার পর ঈশানের মনে হচ্ছে ও আর পৃথিবীতেই নেই। ও ভাবতেই পারছে না যে মানুষটাকে নাকি ও এতটা বিশ্বাস করেছিল সে কিনা ওকে এইভাবে ধোঁকা দিল। নিশি কি করে পারলো এরকম একটা বাজে কাজ করতে? ঈশান সেটা ভাবতেই পারছে না। ঈশান এক ঝটকায় নিশিকে ছাড়িয়ে নিল আর বলতে লাগলো, তুমি কি করে পারলে এমন একটা কাজ করতে? তোমার কি একবারও বিবেকে বাঁধলো না? ছি। আমার কথাটা বিশ্বাস করো, আমি ওরকম করতে চাইনি, কিন্তু ও আমাকে জোর করে এরকম একটা কাজ করতে বাধ্য করেছে, আমাকে ফাঁদে ফেলে এরকম একটা কাজ করেছে। তুমি কোনো বাচ্চা নাও যে ফাঁদে ফেলে তোমার সাথে এরকম একটা কাজ করেছে। আমি তোমার সাথে জাস্ট কথা বলতে পারছি না, ঘৃণা হচ্ছে তোমার প্রতি আমার। তুমি এরকম একটা বাজে কাজ কি করে করতে পারলে? বাবু বিশ্বাস করো, আমি এরকমটা করতে চাইনি, ও আমাকে। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবে না তুমি। এর জন্য ওকে তো শাস্তি পেতেই হবে। আর তোমাকে যে কি করব সেটা তুমি ভাবতেই পারছো না। ঈশান কথাটা বলেই আলমারি থেকে একটা রিভলভার বের করে বাসা থেকে বেরিয়ে গেল। নিশি বারবার ওকে পেছন থেকে ডাকলো, কিন্তু ঈশান ওর কোনো কথা শুনলো না। তো 1 ঘন্টা পর খবর এলো ঈশানকে থানায় ধরে নেওয়া হয়েছে। নিশি দৌড়ে থানায় গেল, গিয়ে শুনতে পেল ঈশান রাফিনকে মেরে ফেলেছে। আসলে ঈশান সব জানার পর আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি, আর রাফিনা ওকে মারার চেষ্টা করেছিল। তাই ঈশান উপায় না পেয়ে আত্মরক্ষা করতে গিয়ে ওকে মেরে দিয়েছে। নিশি ঈশানের সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু ও কোনো কথা বলছে না। ঈশান ভাবতেই পারছে না যাকে কিনা এতটা বিশ্বাস করে তার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিল, আর সেই মেয়েটা কিনা এরকম একটা কাজ করেছে। ঈশানের মনে হচ্ছে এর থেকে তোর মরে গেলেও ভালো হতো, অন্তত এরকম একটা বাজে পরিস্থিতির মুখে পড়তে হতো না। ঈশান বিশ্বাস করো, আমি এরকমটা করতে চাইনি, ও আমাকে ফাঁদে ফেলে। চুপ, একদম চুপ। আর কোনো কথা বলবি না তুই। ওর সাথে এরকম একটা নোংরা কাজ করার সময় তো মনে ছিল না? একটা বারও তুই আমার কথা ভাবিসনি। এখন বলছিস তোকে ফাঁদে ফেলেছে? তুই তো তখন মজা নিতে ব্যস্ত ছিলি, দেহের চাহিদা মেটাতে ব্যস্ত ছিলি, যার কারণে আমার কথাটা ভুলেই গেছিলি। তোর মাথাতেই ছিল না তুই একজন স্ত্রী, আর তাকে তুই ঠকাচ্ছিস। প্লিজ তুমি এরকম কথা বলো না, আমি আর শুনতে পারছি না। এমন একটা বাজে কাজ করার সময় মনে ছিল না এসব তোকে শুনতে হবে? তুই ভাবতে পারছিস সমাজের মানুষ জানতে পারলে কি হবে? লজ্জায় মুখ তুলতে পারবো না আমি। এর জন্য তোকে শাস্তি পেতে হবে। আমার কথা শোনো, আমি ইচ্ছে করে এমনটা করিনি, প্লিজ আমাকে একটা বার অন্তত বিশ্বাস করো। বিশ্বাস? কিসের বিশ্বাস? তোকে বিশ্বাস করেই ভালোবেসেছিলাম, আর আমার কথা তোকে বিয়ে করেছিলাম। কিন্তু জানতাম মেয়েরা এরকম বেইমান হয়, যার জন্য একজন আমাকে কষ্ট দিয়ে যাওয়ার পরও তোকে বিয়ে করেছিলাম। আর তুই সেই ভুলটাই করলি। তোর সাথে আমার কথা বলার কোনো ইচ্ছাই নেই। তোর এই নোংরা চেহারা আমার দেখতেও ঘৃণা লাগছে। আর তুই বলে আমার সামনে আসবি না, আমি তোকে মুক্তি দিয়ে দেবো। তোর সাথে সম্পর্ক রাখার আর কোনো প্রশ্নই আসে না। বিশ্বাস করো, আমি এরকম করতে চাইনি, আমাকে তুমি এরকম একটা শাস্তি দিও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোর ওই নোংরা শরীরটা বয়ে বেড়ানোর কোনো ইচ্ছা আমার নেই। চলে যা আমার চোখের সামনে থেকে, আর কখনো আসবি না আমার সামনে। আজকের পর আমি বলে যাব আমার লাইফে নিশি নামের কেউ ছিল। অন্যদিকে ঈশানের আম্মু বিষয়টা শোনার সাথে সাথেই নিজেকে আর সামলাতে পারেনি, স্ট্রোক করে বসে। যে মেয়েটাকে উনি কিনা পছন্দ করে ছেলের সাথে বিয়ে দিয়েছিল, সেই মেয়েটা কিনা এরকম একটা কাজ করেছে। তাই আর নিজেকে ধরে রাখতে পারেনি। আম্মুর দাফনের সময় ঈশানকে সেখানে নিয়ে যাওয়া হলেও ও পাগলের মতো চিৎকার করে কান্না করেছিল। নিজেকে খুব বেশি অসহায় মনে হচ্ছিল ঈশানের, আর বারবার মনে হচ্ছিল দ্বিতীয়বার আবার কোনো প্রতারককে বিশ্বাস করে নিজের সবটাই হারিয়ে ফেলল। তো 1 সপ্তাহ পর ঈশানকে কোর্টে ওঠানো হয়। তারপর অনেক তর্ক বিতর্ক, সাক্ষী প্রমাণ আর ঈশানের উকিলের প্রচেষ্টার মাধ্যমে ঈশান নির্দোষ প্রমাণিত হয়। জেলে থাকতেই ঈশান ভেবে নিয়েছে নিশি ওর সাথে যে অন্যায়টা করেছে আর ওকে যেভাবে ঠকিয়েছে তাতেও কখনোই নিশিকে ক্ষমা করবে না। ঈশানকে মুক্তি দেওয়া হলেও ও থানা থেকে বেরিয়ে আসে। তখন নিশি ওর সামনে এসে দাঁড়ায় আর বলতে শুরু করে,
ঈশান, আমাকে কি একটা বার মাফ করে দেওয়া যায় না? প্লিজ আমাকে মাফ করে দাও। মাপ? কিসের মাপ? তোর জন্য আমি সব কিছু হারিয়েছি। আমার শেষ আশ্রয় হলো আমার আম্মুকে আমি হারিয়েছি। আমার শেষ আশ্রয়স্থল আমার আম্মুকে আমি হারিয়েছি। আমার সম্মানটা দোলোর সাথে মিশে গেছে। তারপর তুই বলছিস তোকে মাফ করে দিতে? কখনো না। আমি তোকে বলছিলাম না তোকে মুক্তি দিয়ে দেব? এরপর তোর মুখ দেখার কোনো ইচ্ছে নেই আমার। একটা বার মাফ করে দাও। আমি ভুল করেছি, তার জন্য যত পারো শাস্তি দাও। তারপরও আমাকে এত বড় একটা শাস্তি দিও না। শাস্তি তোকে পেতেই হবে। আর একটা কথা কি জানিস, সব ভুলের ক্ষমা হয় না। তুই যে ভুলটা করেছিস তার জন্য তুই কোনো মাপ পাবি না। অনেক বিশ্বাস করে তোকে নিজের লাইফে এনেছিলাম, কিন্তু তুই সেই বিশ্বাসটা রাখতে পারলি না। ঈশান, আমি বুঝতে পারিনি এরকম একটা ভুল কাজ করে ফেলবো। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এরকম কাজ করব না। ভুল করার সময় তোর মনে ছিল না? তখন বুঝতে পারিসনি? একবার তোর বিবেকে বাঁধেনি যে মানুষটাকে তুই ঠকাবি, সে তোকে কতটা বিশ্বাস করে, কতটা ভালোবাসে, তুই সেটা ভাবিসনি। আর কি বলছিস? এরকমটা আর করবি না? তোদের মেয়েদেরকে আমি আর বিশ্বাস করি না। তোরা এমন বল আবার করবি না, তার কোনো সিকিউরিটি নেই। এরপর আমি আর কাউকে কোনোদিন বিশ্বাস করব না। উকিল সাহেব, ডিভোর্স পেপারটা দিন। ডিভোর্সের কথা শুনে নিশির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। উকিল ঈশানের দিকে একটা পেপার এগিয়ে দিতে ও তাতে সাইন করতে লাগলো। ঈশান, এত বড় শাস্তি আমাকে দিও না। প্লিজ আমাকে একটা বার মাফ করে দাও। আমি আর কখনো এরকম ভুল করব না। থাকতে পারবো না তোমাকে ছাড়া। অনেক ভালোবাসি। প্লিজ আমাকে এরকম একটা শাস্তি দিও না। একটা সুযোগ দাও। বেইমানের কোনো সুযোগ নেই আমার কাছে। ঈশান কথাটা বলেই নিশির হাতে ডিভোর্সের পেপারটাতে দিয়ে সেখান থেকে চলে গেল। নিশি কান্না করতে করতে সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। নিজের ভুলের জন্য আজকে নিশির খুব বেশি অসহায় মনে হচ্ছে। আসলে ভুল করার সময় মানুষের মনে থাকে না। কিছু ভুল আছে ছাদে পড়ে করতে হয়, কিছু ভুল আছে ফাঁদে পড়ে করতে হয়, আর কিছু ভুল আছে নিজের ইচ্ছেতেই আর বেখিয়ালের জন্য হয়ে যায়। আর সব ভুলের তো ক্ষমা হয় না। তেমনি নিশিরও একটা ভুল ছিল যেটার জন্য ঈশান ওকে মাফ করতে পারেনি। সবাই ভালো থাকবেন আর চোখ কান খোলা রেখে চলবেন। এমন কোনো ভুল করবেন না যার জন্য প্রিয় মানুষটাকে হারাতে হয়। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।